বন্ধুরা, দুইবার দেখবেন আজকের ভিডিওটা। প্রথমবার যখন নিজে আপনি ঘরে বসে ভাবছেন যে আমি কি আদৌ চাকরি পাবো, আমি কি চাকরি পাওয়ার যোগ্য। এত তো ক্যান্ডিডেট আছে, হাজার হাজার ক্যান্ডিডেট, লাখ লাখ ক্যান্ডিডেট, তারা সবাই পরীক্ষা দেবে। তো সেখানে আমি কে ভাই, আমি কেন চাকরি পাবো। আর আরেকবার দেখবেন যখন আপনি চাকরিটা পাবেন, বেতনটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড হচ্ছে ফার্স্ট মাসে, সেই সময় মনে করে অবশ্যই ভিডিওটা দেখবেন। বর্তমান সময়ে আজকে যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেই সময় প্রত্যেক জেলাতে অন্তত বেশ কয়েকটা করে থানা আছে যেখানে কনস্টেবলরা ওসি আছেন। শুনে অবাক লাগলো? আমার কথাটা একটু গভীরভাবে ভাববেন। যে সমস্ত কনস্টেবলরা রিক্রুট হয়েছিলেন কয়েক বছর আগে, তারা ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে আবার সিলেক্টেড হয়ে সাব ইন্সপেক্টর হয়েছেন। একটা অদ্ভুত ব্যাপার। এবং তারা এখন ওসি, অনেকেই খুব ভালো নাম করেছেন। এখন যদি থানার নাম বলি তো হয়তো ভাববে যে স্যার আমাদের নামগুলো বলে দিলেন, কেমন একটা ওসি হয়ে এখন আমাকে আবার কনস্টেবলের জায়গা থেকে দেখবেন, সেটা কেমন লাগবে। তো যাই হোক, প্রত্যেকের কেরিয়ার তার নিজের কাছে। আমি কথাটাকে এই কারণে বললাম যে এনথুজিয়াস্টিক করার জন্য প্রত্যেককে, যাতে প্রত্যেকের ভেতরে সে এনথুটা থাকে যে আমি ওসি হতে পারি, আমি ইনচার্জ হতে পারি, কোনো পিএসএর কোনো ফাঁড়ির ইনচার্জ হতে পারি, কনস্টেবল থেকেও। তো কিভাবে আগে স্বপ্ন দেখায়, তারপরে চাকরির স্কোপ কেমন আছে, কিভাবে প্রিপারেশান নেবেন, সেগুলো ধীরে ধীরে আসবো। একটা কথা বলা হয় যে ঈশ্বর আমাদের ভাগ্য লেখেন, অর্থাৎ ভাগ্য বিধাতা। কিন্তু জন্মের পরে আর একজন আপনার ভাগ্য লিখতে পারে, সেটা হচ্ছে কোনো থানার অফিসার ইনচার্জ। কারণ অফিসার ইনচার্জকে এত এনর্মাস পাওয়ার দেওয়া হয়েছে, সিআরপিসি বলুন, আমাদের মানে আইন সংহিতাতে, পুলিশ রেগুলেশনস বেঙ্গলে, আইপিসিতে, সিআরপিসিতে, অন্যান্য সমস্ত অ্যাক্টে অফিসার ইনচার্জই পারেন যে কোনো এফআইআর রেজিস্টার করতে। এবং এনর্মাস পাওয়ার, সেটা অন্য একটা ভিডিওতে না হয় আলোচনা করা যাবে। তো ওসি হচ্ছে প্রত্যেকের লিগাল গার্জিয়ান। যে কেউ, আপনি যে কোনো জব করতে পারেন, বাট ওসি ইজ ইউর লিগাল গার্জিয়ান। দ্যাটস ফাইনাল অ্যান্ড ট্রু ফ্যাক্ট। তো তাহলে হয়তো বলতে পারেন, তাহলে আমাকে আইপিএস হয়ে, ডিএসপি হয়ে, এসপি হয়ে, বা যে কোনো র্যাঙ্কের ডিজি হয়ে লাভটা কী হয়েছে, ওসিকে যদি এত বলেছেন। আরে ভাই, ওসি ইজ সো পাওয়ারফুল দ্যাট ওনাকে কন্ট্রোল করার জন্যে ওপরে 5 জনকে রাখা রয়েছে, যাতে তার উপরে খবরদারি করে অন্তত তাকে থামাতে পারে যে বাবা তুই এবার থাম। কারণ বিকজ যে পাওয়ারটা তোকে দেওয়া হয়েছে, তুই যদি বাবা সেটা এক্সারসাইজ করিস, তো মানে যদি ভুল জায়গাতে, তো সেটা খুব সিরিয়াস ম্যাটার, খুবই সিরিয়াস ম্যাটার। হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। দ্বিতীয় আসি হচ্ছে সাব ইন্সপেক্টর। তো আলোচনায় কেন এইসব র্যাঙ্কগুলো বলছি সেটা আমি ধীরে ধীরে খোলসা করছি, যে কনস্টেবলের সাথে এর কি সম্পর্ক আছে। যে কাজে আপনি যাচ্ছেন সেটা সম্পর্কে একটু জানতে হবে, তারপরে আমি আপনাকে ডিটেলসে বলবো। তো সাব ইন্সপেক্টর হচ্ছে ডিপার্টমেন্টের মেরুদণ্ড। ওসি হন সাধারণত সাব ইন্সপেক্টরই। আমাদের এখানে আর এক ধরনের ইনচার্জ থাকেন থানার, সেটা হচ্ছে আইসিপিএস। কিন্তু অরিজিনালি পিআরবিতে আইসি বলে কোনো শব্দ নেই। আইসি মানে যিনি ইন্সপেক্টর ইনচার্জ। তো পোশাকি ভাষা হচ্ছে সবসময়, আইনগত ভাষা হচ্ছে অফিসার ইনচার্জ। তো পিএসএ কিন্তু অফিসার ইনচার্জ যিনি হন তিনি সাব ইন্সপেক্টর হন। আর কিছু কিছু পিএসএ আইসিপিএস হয়, সেগুলোতে আইসি হন। তো সাব ইন্সপেক্টর হচ্ছে ডিপার্টমেন্টের মেরুদণ্ড। তো ওসি যেমন একজন সাব ইন্সপেক্টর, হি ইজ সিলেক্টেড বাই সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড এম্পাওয়ার্ড বাই সুপারিনটেন্ডেন্ট। তো আর বাকি যারা থাকছেন তারা কিন্তু যথেষ্ট এনর্মাস পাওয়ার তারা কিন্তু এক্সারসাইজ করতে পারেন। সমস্ত ধরনের লিগাল অ্যাসপেক্টে যা কিছু আছে সেটা কিন্তু এরাই করেন। এবং যা কিছু কাটাছেঁড়া করা আইনগতভাবে, উকিল বলুন, জাজ বলুন, আফটার পুলিশ কোনো রেজিস্ট্রেশন অফ এফআইআর করছে, বা রেজিস্ট্রেশন অফ এনি কগনিজেবল অফেন্স বা নন কগ অফেন্স,
এগুলো যাই করুক না, নন কগনিজেবল অফেন্স যাই করুক না কেন, সেগুলো কিন্তু আপনার কোর্ট কাটাছেড়া তখনই করতে পারছে যখন পুলিশ সেটাকে রেজিস্টার করে পাঠাচ্ছে। তো এত সিরিয়াস পাওয়ার দেওয়া রয়েছে একজন সাব ইন্সপেক্টর বা ওসিকে। এবার আসি কনস্টেবলের সাথে কি সম্পর্ক ওসির। ভাই কনস্টেবল পরের পোস্টে গিয়ে কিন্তু তিনি ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছেন, অর্থাৎ এএসআই হচ্ছেন, এবং সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল মুখের কথা নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল যথেষ্ট পাওয়ার এক্সারসাইজ করেন, যথেষ্ট পাওয়ার। কি সমস্ত কাজে কিন্তু হেল্পিং হ্যান্ড কিন্তু কনস্টেবলস। কোনো রেডে গেল সাব ইন্সপেক্টর, সেটা কিন্তু হেল্প করছে কনস্টেবল। তো আসছি সেই সব ম্যাটারে। তো আপনার সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের মধ্যে কি সম্পর্ক? প্রথম কনস্টেবল থেকে যে প্রমোশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো 8 বছরের মধ্যে আপনি প্রমোশন পাচ্ছেন, অথবা প্রমোশনের সমস্ত বেনিফিটস পাচ্ছেন, মানিটারি বেনিফিট। এমন দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 3 বছরের মাথায় ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে সাব ইন্সপেক্টর করে দিয়েছে, এএসআই করে দিয়েছে। তো এটা ফ্যাক্টর নয়। এটা আপনার মানে ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণে ডিম্যান্ড আছে এই পোস্টগুলোর, ইনভেস্টিগেটিং অফিসারের পোস্টগুলো, যে এএসআই বা সাব ইন্সপেক্টর রিক্রুট করার প্রসেসে, লেন্দি প্রসেসে না গিয়ে মাঝে মাঝেই কনস্টেবলদের ভেতর থেকে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে এএসআই এবং ইভেন সাব ইন্সপেক্টর পর্যন্ত রিক্রুট করা আছে, যারা আমি বললাম যে অনেকে ওসি আছেন। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে কনস্টেবল থেকে আমি কত দূরে যেতে পারি। প্রথমে আমি রিক্রুট হলেন কনস্টেবল। কনস্টেবল যদি সিভিল ডিপার্টমেন্টের কোনো র্যাঙ্কের সাথে দেখা হয়, তো সেই র্যাঙ্কটা সামঞ্জস্যপূর্ণ হবে হচ্ছে এলডিসি বা পিএসসির যে লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হয় তার সমকক্ষ। কারণ এদের স্কেল, যে স্কেলে এনারা স্যালারি পান সেটা হচ্ছে সেম আছে। তো কত টাকা স্যালারি পাচ্ছেন? আগের পে কমিশন বা ওয়েস্ট বেঙ্গলের 5th পে কমিশন অনুযায়ী 2600 গ্রেড পে ছিল, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে আপনার 22,700 স্কেল, 6 নাম্বার স্কেল। এটা হচ্ছে কনস্টেবল চাকরি শুরু করছেন। তো আমি কত টাকা পাবো স্যালারিতে? এই 22,200 প্লাস যে টাকাটা আপনি পাচ্ছেন, তার সাথে আপনার আসবে এখন ডিএ 14%। তো 22,000 সামথিং প্লাস ডিএ 14%, প্লাস তার সাথে হচ্ছে আপনার এইচআরএ পাবেন, তার সাথে পাবেন মেডিকেল অ্যালাউন্স পাবেন, তার সাথে হচ্ছে আপনার রেশন অ্যালাউন্স পাবেন, এবং সবথেকে বড় কথা যে অন্যান্য চাকরিতে যেটা পান না সেটা পুলিশে পাবেন। কি সেটা? যে 14 মাসের স্যালারি। মানে অন্য ডিপার্টমেন্ট 12 মাস চাকরি করবে, আপনি 14 মাস চাকরি করবেন। তো কেন? কারণ আপনি এই যে ভবিষ্যতে ছুটি পাবেন না, যদি পরিবার সাথে না থাকে তাহলে দীর্ঘদিন বাড়ি যেতে পারবেন না, কোনো অনুষ্ঠান পর্ব এগুলোতে যেতে পারবেন না। তো এই কারণে আপনাকে 14 মাসের স্যালারিটা দেওয়া হয়। তো সে 14 মাসের বাকি যে 2 মাস দেওয়া হয়, মানে 13 আর 14, সেক্ষেত্রে আপনার বেসিক প্লাস তার সাথে আদার কিছু দেওয়া হয়। তো ওসব ব্যাপারে আসছি না, কারণ এত হিসাব করে এখনই কি করবেন, আগে চাকরিটা করুন ভালো করে, যথেষ্ট স্যালারি পাবেন। তো সিভিলের কোনো চাকরিতে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। মানে কোন ফ্যাসিলিটি? 13 মাস 14 মাসের স্যালারি। সেকেন্ড, তাহলে আমার দ্বিতীয় প্রমোশন আমি কি পাবো ওখান থেকে? ওখান থেকে দ্বিতীয় প্রমোশন পাচ্ছি আমি এএসআই। এএসআই ইকুইভ্যালেন্ট টু হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের যদি কাছাকাছি কোনো র্যাঙ্কের সাথে তুলনা করা যায়, সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 3600 গ্রেড পে, অর্থাৎ 9 নাম্বার স্কেল, মানে যার স্টার্টিং 28,900 থেকে, কিন্তু আপনি যখন সিনিয়রিটি হচ্ছেন, আপনি 8 বছরের মাথায় প্রমোশন পেলে আপনার বেসিক কিন্তু অনেক বেড়ে যাবে। তো বেসিকটা বেড়ে কিন্তু আপনার প্রায় 30,000 টাকার কাছাকাছি প্লাস মাইনাস হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনার বাকি যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ইনডোর আউটডোর ম্যাক্সিমামটাই ফ্রি। মানে আপনার কোনো কস্টিং লাগছে না আপনার পরিবারের জন্য।
তো এটা একটা সব থেকে বড় ফ্যাসিলিটি, যেটা আধা সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে তারা কিন্তু পায় না, অর্থাৎ স্কুল টিচার বা আদার ওরা কিন্তু পাবেন না এই ফ্যাসিলিটি, তাদের জন্য অন্য স্কিমগুলো আছে। বাট হেলথ স্কিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কিম ইন ইন্ডিয়া, নয় ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট আসি হচ্ছে আপনার তারপরে প্রমোশন হচ্ছে কি আপনার সাব ইন্সপেক্টর। তো সাব ইন্সপেক্টর হচ্ছে আমাদের স্টেটে 10 নাম্বার স্কেল পায়, বাট অন্য স্টেটে এর থেকে বেশি পায়। আমাদের স্টেটের গ্রেড পে হচ্ছে 3900 আগের পে কমিশন অনুযায়ী, এবং বেসিক হচ্ছে এখনকার দিন হিসাবে হচ্ছে 32,100 মতো শুরু। কিন্তু আপনার সিনিয়রিটি অনুযায়ী 8+3 ইয়ার্সে বা তারপরে যখন আপনি প্রমোশন পাবেন, তখন আপনার সেই স্কেলটা কিন্তু অনেক বেশি দাঁড়িয়ে যাবে, মানে অ্যারাউন্ড 50,000 বা তারও বেশি বেসিক। এছাড়া বিভিন্ন সময় আপনার 8 বছর স্কেল চেঞ্জ, যে ফ্যাসিলিটিসগুলো আছে বিভিন্ন সময়, তো সেগুলো সেরকম কিন্তু আপনার স্কেল চেঞ্জ হবে, এবং আপনি কিন্তু টাইম টু টাইম সেই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারবেন, যেটাকে বলে CAS বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। খুব ভালো স্কিম আছে কেরিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে। এরও পরে যখন আপনি প্রমোশন নিচ্ছেন, তো তখন আপনি ইন্সপেক্টর হচ্ছেন। তো প্রচুর কনস্টেবল আছে যারা কিন্তু ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছে, এবং আমি দেখেছি, নাম করে বলছি, মালদার ইংলিশ বাজার থানার আইসি ছিল একজন কনস্টেবল থেকে ইন্সপেক্টর হওয়া একজন ডিপার্টমেন্টাল অফিসার। আরও আছে, ব্যারাকপুর কমিশনারেটেও ছিল, তো অনেক জায়গাতেই আছে, মানে স্টিল এখনও আছেন। নাম বললে হয়তো খারাপ লাগবে, ওই জন্য আমি আর নাম বলছি না, বিকজ এগুলো ঠিক নয়। তো তারপরে যখন আপনি ইন্সপেক্টর হচ্ছেন, তখন কিন্তু আপনি 15 নাম্বার স্কেলে চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার স্যালারি, মানে তখন কিন্তু আপনার লিপ অ্যান্ড বাউন্স যে বাড়বে। এর বেসিকই শুরু যে জায়গায় আপনি করবেন, সেটা আপনার চিন্তাভাবনার বাইরে। অত বছরের সিনিয়রিটি আপনি যখন পেয়ে যাচ্ছেন, তখন চাকরির শেষের দিকটা গিয়ে আর তখনকার পে কমিশন হিসাবে আপনারা হিসাবেই আসবে না এখন। আরও কয়েকটা পে কমিশন আপনি পেয়ে যাবেন তার মধ্যে। এরপরে আসি কনস্টেবলদেরকে কী কী ডিউটি করতে হয়। কনস্টেবলদের বহু জায়গাতে পোস্টিং হয়, আর্মড ব্যাটালিয়ানে পোস্টিং হতে পারে, থানাতে পোস্টিং হতে পারে, কোনো অফিসে পোস্টিং হতে পারে। তো ভার্সাটাইল কাজ আছে ভাই, অনেক কাজ, প্রচুর কাজ আছে, এত ধরনের কাজ আছে, এত ভ্যারাইটিসের কাজ আছে যে আপনার কখনো বোরিং লাগবে বলে আমার মনে হয় না। সব থেকে ভালো লাগবে আপনার যদি পিএসএ পোস্টিং হয়, ল অ্যান্ড অর্ডার, আদার্স থিংস, সেটা নিয়ে মূলত আমি আলোচনা করি, বিকজ আমাদের সবারই মাদার ইউনিট হচ্ছে পিএস। যে র্যাঙ্কে আপনি থাকুন না কেন, পিএস এমন একটা জায়গা যেখানে ডাইরেক্ট পাবলিকের সাথে ডিলিংসটা হয়, অর্থাৎ পাবলিকের ওয়েলফেয়ারটা ওতপ্রোতভাবে জড়িত। তো পিএসএ কী কী ডিউটি করতে হয় কনস্টেবলদেরকে, সেটাই আসি। নাম্বার 1, সেন্ট্রি ডিউটি, অর্থাৎ আপনার আর্মস নিয়ে আপনি সেন্ট্রি ডিউটি করবেন, পিএস এর টাইম টু টাইম গার্ডিং করা, নাম্বার 1। নাম্বার 2, মোবাইল ডিউটি বা আরটি ডিউটি। সেটা কেমন? থানার কোনো সাব ইন্সপেক্টর বা এএসআই যখন আরটি অফিসার হয়ে যাচ্ছেন, তো তার সাথে কয়েকজন কনস্টেবল থাকেন, 2 জন বা 4 জন বা 6 জন, যেখানে যেমন অ্যাভেলেবিলিটি আছে। 3 নাম্বার গিয়ে আসি। 3 নাম্বার ডিউটি হচ্ছে কি আপনার ইউডি বা পোস্টমর্টেম। আনন্যাচারাল ডেথ কেসে যখন পোস্টমর্টেম হয়, তো কোনো কনস্টেবল এর মাধ্যমে সেগুলোকে পেপারসগুলো হ্যান্ডেল করা হয়। কোনো ইম্পর্টেন্ট ডাক ডিউটি, অর্থাৎ অফিসিয়াল সমস্ত মেসেজেস, আদার এই বিষয়গুলো, সেগুলো এখন কনস্টেবলদেরকে করতে হয়। আগেও করতে হতো, হয়তো আগে ম্যান পাওয়ার কম ছিল, অন্য র্যাঙ্কের তারা করতো। এখন অবশ্য সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, তো কোর্টের নির্দেশে হয়তো তাদেরকে এই সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বাট কিছু কিছু ডিউটি অ্যাসাইন করা হয় অন্যান্য র্যাঙ্কে, যেমন হোমগার্ড, এনবিএফ, এদের মাধ্যমে। তো সবাই ডিউটিটাকে ভাগ করে নেয়। তো ডাক ডিউটি একটা খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা ডিউটি শেষে কিন্তু আপনি যখন ডাক ডিউটি করতে যাচ্ছেন, আপনার একটা ডেইলি অ্যালাউন্স হবে, যে আমি এতক্ষণ ধরে এখানে ডিউটিতে ছিলাম, তো এর জন্য আপনি একটা ডেইলি অ্যালাউন্স পাবেন। সেটা
এখনও সংশোধন হয়নি বলে ওই 120 রুপিজের কাছাকাছি কনস্টেবলদের জন্য যতদূর মনে পড়ছে সেটা মানে 90 হতে পারে, নট শিওর, না দেখে বলতে পারবো না এখন লাস্ট কি ছিল। তো 90 থেকে আপনি 120 টাকার মধ্যে পাচ্ছেন, বাট আমি যতদূর মনে পড়ছে 90 হবে। তারপর হচ্ছে সেরেস্তা ডিউটি। যারা একটু ভালো এডুকেটেড কনস্টেবল তাদেরকে সেরেস্তার দায়িত্ব দেওয়া হয় থানায়। সেখানে বিভিন্ন ধরনের রেজিস্টার্স মেনটেন করা, আদার বিষয়গুলো সেগুলো থাকে। তো আমি দেখেছি অনেক এডুকেটেড কনস্টেবলকে আদার দেন মানে এইসব ডিউটি তারা হেল্প করে অনেক ধরনের, যেমন কেস লেখার সময় হেল্প করা, আদার এগুলো করতে থাকে। কম্পিউটার নলেজ থাকলে সে কম্পিউটারের কাজগুলো করে। কোর্টে ডেজিগনেটেড কনস্টেবলকে ডিউটিটা পাঠানো হয় কোনো জবানবন্দিতে, আসামি এসকর্ট করা, কোনো জিনিসপত্র পিএসের জন্যে হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা, এগুলো সব কিছুর জন্য আপনি গাড়ি পাবেন বা বাইক পাবেন। তো আপনার চিন্তা নেই ট্রান্সপোর্টেশন নিয়ে, কনভেন্স নিয়ে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কোনো আসামি রেড করার সময় কনস্টেবল প্রয়োজন হয়, খুব জরুরি, বিকজ আপনার হাত পা পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু বলা হয় কনস্টেবলকে। যদি সাব ইন্সপেক্টর মাথা হয়ে থাকে তো হাত পা কিন্তু আপনার কনস্টেবল, কাজগুলো করতে হবে, বিকজ এটা একটা শরীরের মতো একটা, যে আমার হাত পা ছাড়া আমি চলতে পারবো না, আমার শরীরের হার্ট ছাড়া আমি চলতে পারবো না। তো সব কিছু, ওসি যদি হার্ট হয়ে থাকে তো আপনার সাব ইন্সপেক্টর হচ্ছে ব্রেন, কনস্টেবলসরা হ্যান্ডস, বডি, এভরিথিং, কিডনি, কেউ মানে যে যেখানে যেমন। তো তাদেরকে সব রকমের ডিউটি কিন্তু প্রত্যেককে করতে হয়, যাকে যেটা অ্যাসাইন করা হবে। তো সেটা খুব জরুরি আছে। পুরো পুলিশিংটা একটা টিম ওয়ার্ক, এটা একা কেউ রেসপন্সিবল থাকেন, এটাতে আমরা সবাই রেসপন্সিবল। এমন নয় যে এই খারাপ কাজ করছে, ভালো কাজ করছে, না, এটা হতে পারে না। এটা প্রত্যেকে একটা আমরা সিস্টেম তৈরি করি ভালো রাখার জন্যে। তো সেখানে সবাই সমান অংশীদার। এটা গেল পিএস এর কথা, ডেসক্রিপটিভ ডিউটিতে গেলাম না, অনেক ডিউটি রয়েছে। তো এবার আসি আপনার আর্মড পুলিশের হেডকোয়ার্টারে বা কোনো ব্যাটালিয়নে কীরকম ডিউটি। ব্যাটালিয়নে উঠে সকালবেলা থেকে যদি কোনো ক্যাম্প থাকে তো ক্যাম্পের ডিউটি করানো হয়। যদি আপনার ক্যাম্পে না থেকে যদি হেডকোয়ার্টার থাকে কোনো ব্যাটালিয়নের, তো সেখানেও সেম অফিস ওয়ার্কস যেগুলো থাকে, বিভিন্ন সেরেস্তার ওয়ার্কসগুলো সেগুলো করে, ফিটিং করে, বা আপনার কোনো গার্ডেনিং করতে পারেন, বা দেখা গেল যে কোনো ডিউটি, অ্যাসাইন ডিউটি, সেন্ট্রি থেকে শুরু করে কোনো জায়গাতে হঠাৎ সাডেন ল অর্ডার, তো সেখানে ইনস্ট্যান্টলি আর্মস ড্র করে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো আর্মড পুলিশ অনেকটা প্রেশার মুক্ত থাকে একদিক থেকে, কিন্তু ছাড়া কিন্তু কেউ পায় না, ওখানে থেকে কিন্তু আপনাকে ডিউটিগুলো করতে হবে, বা টাইম টু টাইম রোল কলে হাজির হওয়া, এগুলো কিন্তু করতে হবে। এবং কোনো পোস্টিং কিন্তু আপনার পার্মানেন্ট নয়, সবগুলো কিন্তু চেঞ্জেবল। তো আরও অনেক ইউনিট আছে, সিআইডি আছে, আপনার অ্যান্টি করাপশন রয়েছে, ভিজিল্যান্স আছে, পুলিশের টেলিকম আছে, ট্রাফিক আছে, অনেক ধরনের ডিউটি হয়। আবার একটা ইম্পর্টেন্ট উইং বাদ গেল, সেটা হচ্ছে ট্রাফিক, ডিআইপি, এসবগুলো কিন্তু পুলিশের পোর্শন, ডিইবি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পোর্শন। এইসব জায়গাতেও কিন্তু এনাদেরকে ডিউটি করতে হয়। অফিস ডিউটি কেমন হয়? কোনো ডিএসপি অফিসে পোস্টিং হতে পারে, কোনো ইন্সপেক্টর অফিসে পোস্টিং হতে পারে, সিআই অফিসে পোস্টিং হতে পারে, কোনো আপনার এসপি অফিসে পোস্টিং হতে পারে, এনিওয়্যার এডিশনাল অফিসে পোস্টিং হতে পারে, আইজি, ডিআইজি, ডিজি, যে কোনো পোস্টিং অফিসে হতে পারে। আপনার অফিস পোস্টিংগুলো একটু আরামের, সে জায়গাতে আপনার এই অনেকটা ক্ল্যারিক্যাল কাজ, টাইম টু টাইম বাউন্ড আছে, সেটা 11টা থেকে দেখা গেল আপনার 4টে-5টার মধ্যে, বা যদি একটু প্রেশার থাকে তো 7টা-8টার মধ্যে আপনার কাজ হয়ে যায়। এবং যেহেতু ইমার্জেন্সি ডিউটি, তো আপনাকে অন্য জায়গাতে ডিউটিটা ডাকা হয়, ইলেকশনের সময় ডিউটি করতে হয়, কোনো ল অর্ডারের ডিউটি করতে হয়, ভিআইপি মুভমেন্টের সময় ডিউটি করতে হয়, তো এই সমস্ত ডিউটিগুলো রয়েছে। তো ডিউটির ধরনটা নিয়ে পুরো ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না। এরপরে আসি হচ্ছে আপনার মেয়েদের স্কোপটা কেমন। মেয়েরা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে ভীষণ সেফ অ্যান্ড সিকিওরড।
অন্য ডিপার্টমেন্টে ইয়ার্কি ফাজলামি যাই হোক না কেন ভাই, কথাটা বলতে বাধ্য হলাম, পুলিশে কিন্তু এই স্কোপটা নেই। কারণ পুলিশের প্রত্যেকটা পিএস কিন্তু আপনার সিসিটিভিতে মোড়া, এবং মেয়েদের ডিগনিটি কিন্তু খুব মারাত্মক ধরনের থাকে, খুব সেফ। কারণ রাত বেরাতে মেয়েরা যদি মুভমেন্ট হয় তো দুটো মেয়েকে একসাথে মুভ করানো হয়, ঠিক আছে? আর্মস নিয়ে হলে আর্মস নিয়ে, কোনো রেড হলে রেডে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, খুব সেফ অ্যান্ড সিকিউর। এবং রীতিমতো ছেলে মেয়েদের মধ্যে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নেই, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন, আমি সারা ভারতবর্ষে অন্যান্য জায়গাতেও দেখেছি, কোথাও ডিসক্রিমিনেশন অন্তত নেই। এই একটা ডিপার্টমেন্ট যেখানে আপনি বুক ফুলিয়ে বুক ঠুকে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নয়, বরঞ্চ এগিয়েও আছে কয়েকটা জায়গাতে। যেমন অনেকগুলো পিএসএ এখন রিসেন্ট ভালো ট্রেন্ড শুরু হয়েছে যে ওসি মহিলা, মানে উইমেন পিএস ওয়ানলি নয়, জেনারেল পিএসের ইনচার্জ মহিলা, খুব ভালো নামের সাথে কাজ করছে। আমি মানে খুব ভালো যেহেতু নাম করছে এরকম একজন অফিসারের কথা বলবো, বীরভূম জেলাতে আছে, শান্তিনিকেতনে, ওসি শান্তিনিকেতন, খুব ভালো অফিসার। তো এরকম প্রচুর রয়েছে, বহরমপুরে রয়েছে, আর অনেক জায়গাতে আছে। তো এগুলো খুব ভালো অফিসার। উইমেন পিএস তো আছেই, ইভেন ওসি এএমসি পোস্টে ঝাড়গ্রামে আছে মহিলা। এরকম প্রচুর জায়গাতে মহিলা আছে, যে অ্যান্টি মাওবাদী স্কোয়াডেও যে মেয়েরা লিড করতে পারে, এটা পুলিশ ডিপার্টমেন্ট এটা দেখাতে পারে। পুলিশ ডিপার্টমেন্টে মেয়েদের স্কোপ খুব ভালো, সম্মান খুব বেশি, তারপরে আপনার লাইফে একটা মানে আভিজাত্য আছে। এইবার আসি, অনেকে চয়েস করতে পারেন না আমি কোথায় যাব, আর্মিতে যাব, পুলিশে যাব, আধা সেনাতে যাব, কোথায় যাব, অনেক তো জায়গা আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে শুনতে খুব ভালো না লাগলেও আপনি স্কুলের দিকে তাকিয়ে দেখুন, যারা পুরনো ব্যাচগুলো আছে, সব থেকে যারা আগে যায় তারা আর্মি বা আধা সেনা কিন্তু চলে যায়। তারপরে যারা একটু বেশি এডুকেশন লাভ করে তারা কিন্তু কম্পিটিটিভের দিকে চলে আসে। তারা কম্পিটিটিভের দিকে এসে ব্যাক বেঞ্চার নয়, কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার অনেকেই। পরিবারের যাদের প্রতি দায়বদ্ধতা আছে, বাইরে গিয়ে চাকরি করব না, স্টেটে থাকবো, সম্মানের সাথে চাকরি করব, এই টাইপের মানসিকতা নিয়ে যারা একটু এগোয় তারা কিন্তু কনস্টেবলে আসে। আমি স্ট্যাটিস্টিক্স থেকে বলছি, মিলিয়ে নেবেন একটু। তারপরে কি লাভ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, আমি যদি সেনাতে যাই এটা হবে ওটা হবে, ভাই পুলিশে আপনি যে জায়গাটা পাচ্ছেন, আপনি স্টেটে চাকরি করছেন, নিজের স্টেটে নিজের ভাষাভাষী মানুষের মধ্যে তাদের কল্যাণ করছেন। মেবি মানুষ আপনার সাথে একমত না হতে পারে, কিন্তু পুলিশ ইজ লাইক এয়ার। বাতাস যতক্ষণ আমার নাক দিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ফিল করি না যে বাতাসের গুরুত্বটা কি। খানিকক্ষণ নাকটা যদি বন্ধ করে রাখা হয় তখন বোঝা যায় যে হ্যাঁ ঠিক, বাতাসটা খুব জরুরি জিনিস আছে। তো লাইক দ্যাট, তো যে পাওয়ারফুল হয় পাওয়ারফুলের দিকে ঢিল ছুড়লে কিন্তু সবাই একটু ভাবে যে হ্যাঁ তাহলে হি ইজ পাওয়ারফুল। তো পলিটিক্যালি কাদা ছোড়াছুড়ি এগুলো চলতে থাকে, এটা পুলিশকেই করে, বিকজ আমরা সিভিল পার্সোনেল, এই কারণেই যাতে পাওয়ারফুলকে একটু যদি বদনাম করা যায় তো তাহলে নিজেকে পাওয়ারফুল প্রমাণ করা যায়, এই জন্য পুলিশকে অ্যাটাক, আর কিছু নয়। বাট এসে সবাই চা খেয়ে চলে যায় থানা থেকে, স্লোগানিয়ারি, আর ভেতরে এসে চা খেয়ে ভাই স্যার এবারের মতো দিয়ে গেলাম, কথা বলে গেলাম, একটু গাল ঠাল দেওয়া হয়েছে স্যার, কিছু মনে করবেন, লাইক দিস। তো আর্মি এবং কনস্টেবলের মধ্যে বা অন্যান্য আধা সেনার মধ্যে একটা ফারাক আছে, পুলিশ কনস্টেবল আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি। তো আর্মির ক্ষেত্রে আপনার পোস্টিং যে কোনো জায়গাতে হতে পারে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আর্মিতে খুব বেশি যে সামনে থেকে আপনাকে কাজ করতে হবে এমন নয়। তো সেখানে আপনার নেপাল সীমান্তে এসএসবি আছে, তো আইটিবিপি আছে তিব্বত সীমান্তে, বিএসএফ আছে বাংলাদেশ সীমান্ত। তো আমাদের যত সীমান্ত রয়েছে ম্যাক্সিমামই দেখবেন যে এরাই সব কভার করে দিচ্ছে। তো আর্মিকে যে খুব ফ্রন্টে খুব বিপদে না পড়লে যেতে হচ্ছে সেরকম নয়। হ্যাঁ, রিসেন্ট টাইমে চায়নার সাথে সমস্যাতে বা এক দু জায়গাতে আর্মিকে পাঠানো হয়েছে, বাট ম্যাক্সিমাম ভিক্টিমাইজ হয়ে থাকে হচ্ছে আধা সেনা, অর্থাৎ সিআরপি। এরা কিন্তু ফ্রন্ট রানার, বিএসএফ ফ্রন্ট রানার, এরা সবসময় ফ্রন্টে থাকে।
খুব বড় সড়ো যুদ্ধ না হলে কিন্তু আর্মিকে যেতে হয় না। যেতে হয় না মানে ইন দ্য সেন্স রিজার্ভে থাকছে, এই যারা আধা সেনা রয়েছে এদের পরেই সেকেন্ড লেয়ারে থাকছে, এরকম হয়। কোথাও কোথাও ফ্রন্ট লেয়ারে থাকছেন, তো আমি সেসব বিষয়ে গেলাম না। তো কনস্টেবলদের কাজের স্কোপ কিন্তু এখানে অনেক ভার্সাটাইল, ওখানে কিন্তু আপনার এত ভার্সাটাইলিটি পাবেন না। হ্যাঁ, দেশকে ভালোবাসি, দেশের জন্য প্রাণ দেব, এরকম থিওরিতে যতটা ভালো লাগে, আপনি কোথাও বাইরে গিয়ে যখন ডিউটি করবেন তখন দেখবেন ভার্সাটাইলিটি একটা ম্যাটার করে। কারণ একই মনোটোনিতে আসলে আপনার ভেতরে কিন্তু একটা কি বলবো, অনেকটা ভালো না লাগতে পারে। ছাড়ুন সেসব বিষয়। আর সেকেন্ড হচ্ছে আধা সেনাদের একটু রিস্ক আছে। আধা সেনা যারা আছে তাদের একটু রিস্ক থাকে, বিকজ কোনো মাওবাদী অপারেশনস হলে যখন আধা সেনা সামনে থাকতে ম্যাক্সিমাম টাইমে সিআরপিরা, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু আপনার ইন্টেলিজেন্স গ্যাদারিং থেকে শুরু করে লোকাল এরিয়া ডোমিনেশন যেগুলো হয়, নিজের এরিয়াটা চেনা, এগুলো কিন্তু এদের কাছে অনেক ভালো ইনফরমেশনটা থাকে। তো ফলে যেই মুভমেন্ট করুক, তাই সেটা আপনার ইলেকশনের সময় হোক বা মাওবাদী অপারেশনে হোক বা এক্সট্রিমিস্ট অপারেশনে হোক, সবার আগে হেল্প প্রয়োজন হয় হচ্ছে লোকাল পিএসের, এই সমস্ত কনস্টেবল অফিসারদের। কারণ এদের গুরুত্বটা অনেক বেশি থাকে এইসব বিষয়ে। নতুবা তো নতুন ট্রেনে কেউ এসে কিন্তু আপনার বিশাল জ্ঞানী হয়ে থাকে না। দুমদাম গুলি চালানো খুব একটা ইজি কথা নয়। আমি সিভিল একটা মানুষ, আমার আপনার পরিবারের লোক, তারা সবাই হয়তো চিল্লাচ্ছে কলেজ স্কোয়ারে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে। এরকম জায়গাতে আপনি পুলিশের জায়গায় আপনি অন্য কোনো আধা সেনা বা সিআরপি বা আর্মিকে দিয়ে রাখুন, AK-47 নিয়ে নিশ্চয়ই আমাদের দাবি মানতে হবে সেটা কন্ট্রোল করাটা ইজি ব্যাপার নয়। দু একটা মোড়ে আসলে তখন সে মণিপুরের মতো অবস্থাটা হয়ে যাওয়া আর কি। যাই হোক, তো সিভিল পুলিশ ছিল, আছে, থাকবে, কারণ এরা আইন জানা, অনেক বেশি পাথর মানে বলবচ্চন অমিতাভদের বাক্যবান খেতে পারে, কারণ এরা জানে যে ভদ্রতা লিমিট কোন পর্যন্ত। এবং ট্রেনিংয়ে যথেষ্ট পরিমাণে আপনাকে লয়ের জ্ঞান দেওয়া হয়। অন্যান্য আধা সেনা বা আর্মি এদেরকে কিন্তু ল শেখানো হয় না, বা এদের ল নিয়ে খেলার, ল নিয়ে আর কি প্র্যাকটিস করার কোনো স্কোপ নেই। কিন্তু আপনার সিভিল পুলিশের কিন্তু ল নিয়ে প্র্যাকটিস করার স্কোপ প্রচুর, কারণ সমস্তটাই আপনাকে ল নিয়ে কাজ করতে হবে, সমস্ত আইন নিয়ে। তো পড়াশুনো আপনাকে বেশি করতে হবে, অনেক বেশি ধৈর্যবান হতে হবে। কিভাবে সিভিল মানুষের ভেতরে থেকে, সিভিলাইজ সোসাইটির মধ্যে থেকে কোনো মানুষকে বুঝিয়ে সুঝিয়ে কোনো বিষয় থেকে বিরত করা যায়, অন্যায় থেকে বিরত করা যায়, কোনো অফেন্স এগেনস্ট বডি, অফেন্স এগেনস্ট প্রপার্টি, অফেন্স এগেনস্ট উইমেন, সমস্ত কিছু প্রিভেন্ট করা যায়। প্রিভেন্টিং পুলিশিং করা যায়, বিট পুলিশিং করা যায়, কমিউনিটি পুলিশিং করা যায়। তো এই সমস্ত আইডিয়াগুলো কিন্তু যথেষ্ট একটা উর্বর মস্তিষ্ক থেকে বেরোয় এবং পুলিশকে সেইভাবে তৈরি করা হয়। এমন নয় যে পুলিশের কাছে আর্মস কম আছে, অ্যামুনিশনস কম আছে, লাঠি কম আছে, কিন্তু যখন আপনি আপনার পারিপার্শ্বিক সভ্য মানুষের মধ্যে আছেন যারা উত্তেজিত ইল্লিগাল জনতা নয়, তাদের মারাটা কতটা যুক্তিযুক্ত আছে, আদৌ যুক্তিকতা নেই, এইখানেই সিভিল পুলিশের জায়গা। কিভাবে মানুষকে বুঝিয়ে তাকে কন্ট্রোল করা যায়। এবং হ্যাঁ, অবশ্যই যদি অবৈধ জনতা থাকে তো সেখানে কিন্তু লাঠিচার্জ, ইভেন জায়গা মতো গুলি করা, অনেকের অনেক এই ধরনের প্রশ্ন থাকে যে হ্যাঁ এন্টাইটেলড কিনা। হ্যাঁ, সব কিছুতে এন্টাইটেলড, সব কিছুতে এন্টাইটেলড, সুযোগ বুঝে এন্টাইটেলড। কারণ তাজ হামলা যখন হয়েছিল মুম্বাইতে, তখন কিন্তু সেখানে পুলিশ ছিল যারা কিন্তু শহীদ হয়েছিল, এবং মানুষকে হোস্টেজ থেকে মুক্তও কিন্তু করেছিল পুলিশ। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে পরে এসেছিলেন আর্মি বা অন্যান্যরা। ফার্স্ট হ্যান্ড রেসপন্ডেন্ট কিন্তু পুলিশ সবার আগে।
তো আরবান ওয়ারফেয়ারও কিন্তু রয়েছে যেসব জায়গাগুলো, যেমন মস্কো থিয়েটারে হামলা। তো এরকম প্রচুর নিদর্শন রয়েছে আরবান ওয়ারফেয়ারে, যেখানে সবাই ফার্স্ট হ্যান্ড রেসপন্ডেন্ট থাকে হচ্ছে গিয়ে পুলিশ। মাওবাদী আন্দোলনগুলোতে অ্যারেস্ট করা বা অন্যান্য বিষয় সব কিছুতে কিন্তু সাফল্য পুলিশের। কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি আপনার ব্রেন স্টর্মিং করা, অনেক বেশি ইনভেস্টিগেশন, অনেক বেশি আপনার ভেতরে ঢুকে কাজ করা, এগুলো কিন্তু পুলিশের আপনার গুরুত্ব অপরিসীম। যাই হোক, এটা পুলিশের গুরুত্ব দিয়ে শেষ করাটা ঠিক হবে না। তো এবার বলতে পারেন যে আমি চাকরিটা পাবো কি না। হ্যাঁ, অবশ্যই পাবেন, আপনার জন্যই চাকরি। যতজনই পরীক্ষা দিক না কেন, যদি আমি ধরি যে 7 লাখ, কখনো 7 লাখ পরীক্ষার্থী হয় না, আমি 2 লাখ হতে পারে পরীক্ষার্থী, মাধ্যমিকের মতো 7 লাখ 10 লাখ এরকম হবে না। যদি হলো, আমি ধরলাম যে 7 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল বা 2 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল, যে সংখ্যাই দিক না কেন, কিচ্ছু এসে যায় না। প্রিপারেশন মুষ্টিমেয় কিছু মানুষ নিয়ে থাকে, প্রিপারেশন মেরে কেটে 20 থেকে 22,000 ছেলেরা নেবে ভালো মতো, যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে যায়। তাদের ভেতর থেকে একটু ভালো পড়াশুনো করে আসে 15,000। তাদের মধ্যে ঠিকঠাক এক্সামটা দিতে পারে বা আপনার ভালো এক্সাম দিতে পারে, যে হ্যাঁ ঠিক আছে এটা আমি আছি, তার পরিমাণটা হচ্ছে 10 to 11,000। সমস্ত মাঠ বা অন্যান্য প্রসিডিওর কমপ্লিট করার পরে আপনার ইন্টারভিউতে কিন্তু 3-4 টাইমস বা তার বেশিও ডাকা হতে পারে, সেটা বিভিন্ন সময় পুলিশ রেগুলেশনস বেঙ্গল এটা ডিসাইড করে থাকেন। তবে সবশেষে একটা কথা বলবো যে সমস্ত এক্সাম কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এখানে কিন্তু ওই যদি কেউ বললো যে আমি আপনাকে টাকা দিন রিক্রুট করে দেবো, ভাই আপনার টাকা থেকে টাকা খেয়ে নেবে। এরকম অনেক চিটিং কেস করে পুলিশ, মাঝে মাঝেই অ্যারেস্ট করে এদেরকে। এরা কি করে, ওই আপনাকে বললো যে আপনাকে চাকরি পাইয়ে দেবো, এর ঘটনার পরেও আপনি সত্যিকারে নিজে থেকে চাকরি পেলেন, তো তাহলে আপনাকে যে অ্যামাউন্ট ডিমান্ড করেছিল আপনি ভদ্রতার খাতিরে তাকে দেবেন, এটাই হয়। মানে ও ফোকটে টাকাটা খেয়ে নেবে, এটুকু হচ্ছে বাংলা মুদ্রা বিষয় আছে, ঠিক আছে। আর যারা মনে বলে যে ভাই আপনাকে কোশ্চেন পেপার লিক করবো, অমুক করবো তমুক করবো, পসিবল নয়। পিআরবি একটা সেট কখনো একটা সেটারকে দিয়ে করায় না। এত বোকা ডিপার্টমেন্ট তো নয় পুলিশ, না। অন্য ডিপার্টমেন্টে কি হয় আমি বলতে পারবো না, বাট পিআরবি এত বোকা নয়। পিআরবি প্রত্যেক সেটারের কাছ থেকে বহু কপি চেয়ে পাঠায় এবং অনেক সেটারের কাছ থেকে নিয়ে পিআরবি নিজে ডিসাইড করবে আদৌ ওগুলো রাখবে কিনা, ঠিক আছে। তো এটুকু কনফিডেন্সের সাথে আমি বলতে পারি পিআরবির উপরে এটুকু বিশ্বাস রাখুন যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম হয় পিআরবির। তো নিশ্চিন্তে পরীক্ষা দিন, নতুবা আমার আপনার মতো গরিব মানুষরা চাকরি পেত না। তো সকল ভাই বোনদেরকে আমার আজকে ভিডিও শেষে একটাই কথা বলবো, নিজের অ্যাবিলিটির ওপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো, কষ্ট করো। কষ্ট করলে বা পরিশ্রম করলে তার কিন্তু কোনো বিকল্প আর নেই। বিশাল কঠিন পরীক্ষা নয় বাবা, এখন প্রচুর সিট থাকবে, বিকজ যা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে পুলিশের রিক্রুটমেন্ট করা ছাড়া কিন্তু আর কোনো গত্যন্তর নেই, এবং দিন দিন কিন্তু পোস্ট বাড়তে থাকবে এবং তোমাদের স্কোপও অনেক বেশি বাড়তে থাকবে। তো সেজন্যে প্রত্যেককে বলছি মন দিয়ে পড়াশুনোটা করো, যে পরিস্থিতি থাকুক না কেন বাইরে, সেটাকে আপাতত একটা দিকে রেখে নিজের পড়াশুনোর দিকে মনোযোগটা বাড়াও, কারণ সব কিছু ঠিকঠাক হলে কিন্তু আবার রিক্রুটমেন্ট এর প্রসেস আবার শুরু হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আমার আশা যে তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো প্রত্যেককে বলবো যে মন দিয়ে পড়াশুনোটা চালিয়ে যাও, আর সামনে সুদিন আসছে, তোমাদের পরিবার সকলের ভালো থাকুক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, ভগবানকে বিশ্বাস করো, তিনি তোমাদের সমস্ত বাধা অতিক্রম করে একটা সুন্দর সুদিন দিন, এবং আশা রাখবো যে কোনো এক সুন্দর সকালে তোমরা পুলিশ সার্ভিসে জয়েন করতে চলে আসবে। নিজেদের স্বপ্ন সার্থক করো, নিজেদের স্বপ্নকে সফল করো,
ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব বাটন দিও, বিকজ অনেক বছর পরে ফিরলাম, ভিডিওগুলোকে কন্টিনিউ করার ইচ্ছা আছে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, ঈশ্বর মঙ্গল করুন। হরে কৃষ্ণা।